হাসান আরিফ স্যার ছিলেন এমন একজন আইনজীবী যিনি সত্যিকার অর্থেই জনস্বার্থকে প্রাধান্য দিতেন। আমি পরিবেশ আইনজীবী হিসাবে ওনার চেম্বারে গেছি, ঘন্টার পর ঘন্টা বসে থেকেছি, ডিকটেশন নিয়েছি। স্যার ঘন্টার পর ঘন্টা বসে থেকেছেন আমাদের মামলাগুলো করে দেওয়ার জন্য। যখন উনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, এক বড় ভূমিদস্যুর বিরুদ্ধে মামলা করতে স্যারের কাছে গেলাম, গিয়ে বললাম স্যার আমাদের রাষ্ট্রের সাহায্য দরকার। উনি বললেন তুমি তো রাষ্ট্রের আইন বাস্তবায়নের কাজই করছো, তুমি নিশ্চয়ই আমার সমর্থন পাবে। এবং আমি তার সমর্থন পেয়েছিলাম। আমি আসলে একজন আইনজীবী হিসাবে উনার চলে যাওয়াটা কে একটা বড় শূন্যতা হিসাবে দেখছি। এই রকম অভিভাবক সুলভ আইনজীবী, এত প্রাজ্ঞ আইনজীবী, এমন ভদ্র সজ্জন অমায়িক আইনজীবী আমরা সত্যিকার অর্থেই উনার রিপ্লেসমেন্ট হবে বলে আইনজীবীরা মনে করি না। যদি আসি উপদেষ্টা হিসাবে ওনার সাথে কাজের অভিজ্ঞতা, দেশ বদলানোর যে স্বপ্ন আমরা দেখি সেখানে যেমন তারুণ্য দরকার, শক্তি দরকার, সেখানে তেমন অভিজ্ঞতাও দরকার। স্যারের মতন নেতৃত্বের আসনে আসীন মানুষদের ফাইল পড়ে জানতে হয় না বাস্তবতা কি, ওনারা জানেন বাস্তবতা কি। বহু ইতিহাসের সাক্ষী ওনারা, বহু অন্যায়ের বিরুদ্ধে ওনারা লড়াই করেছেন। আমরা মনে করি যে উপদেষ্টা পরিষদে অভিজ্ঞতা, মেধা, শক্তি, প্রাণ শক্তির যে একটা সমন্বয় আছে, সেখানে একটা বড় ঘাটতি হবে স্যারের এই প্রস্থানে। উনার মতন মানুষ রাত 9টা পর্যন্ত প্রতিদিন কাজ করত। যতবার ফোন করতাম ততবার উনি ফোন ধরতেন। আমি যেহেতু একসময় পরিবেশ আন্দোলনে ছিলাম, আমি যখনই কোথাও বালু উত্তোলন হয়, মানুষ, ভুক্তভোগী মানুষেরা আমার কাছে পাঠায়, আমি ওটা স্যারকে পাঠাতাম যে স্যার এটা আপনার মন্ত্রণালয়ে। শেষের দিকে এমন হলো যে স্যার আমাকে পাঠানো শুরু করলো, দেখো এখানে বালু উত্তোলন হচ্ছে, চলো আমরা একসাথে কিছু করার চেষ্টা করি। অনেক কর্মপরিকল্পনা ছিল স্যারের, ট্যুরিজমকে কেন্দ্র করে, ভূমিদস্যুতার বিরুদ্ধে, বালু উত্তোলনকে নিয়ন্ত্রণে আনার বিরুদ্ধে অনেক কথা হয়েছে এসব বিষয়ে। ওনার চলে যাওয়ার মাত্র 1.5 দিন আগেও আমার সাথে প্রায় নিজেই ফোন করে নানান বিষয়ে 20 মিনিট কথা বলেছেন। আমরা সবসময়ই স্যারকে একজন সৎ, দেশপ্রেমিক, প্রাজ্ঞ, পরিশ্রমী মানুষ হিসাবেই মনে রাখবো। এর ভিন্ন রকম কোন রকম ভাবনার আসলে কোনো ধরনের কোনো সুযোগ নেই। এটাই আমার বিনীত অনুরোধ থাকবে আপনাদের প্রতি। এবং উনি আপনাদের কারো কাছ থেকে কোনো লোন নিয়ে থাকলে সেটা আমাকে জানাবেন, আমি সেটা ফেরত দেওয়ার ব্যাপারে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। এবং আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের যখন সরকার হলো তখন তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন। আমার সাথে স্মৃতি হচ্ছে দীর্ঘদিনের, এই স্মৃতি ভোলা যাবে না। মৃত্যুর কিছুদিন আগে ওনাকে আমি একটা ফোন করেছিলাম, উনি প্রথমেই বললেন, এই শোনো মগুবাড়ি কিন্তু বরিশাল। আমরা এখন লাস্ট আমরা সিএমএস নিয়ে যাচ্ছি। আমরা এটা 23 তারিখে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করব। সময়টা অবশ্যই জোহরের আগে হওয়ার সম্ভাবনা বেশি, তবে এখনো এক্স্যাক্ট টাইমটা ফাইনালাইজ করা হয় নাই, আমরা এটা পরে জানিয়ে দিব। আমার ছোট বোন কানাডায় থাকেন, ও 22 তারিখ রাতে আসবে ঢাকায়। তারপরে ওর সাথে কথা বলে আমরা একটা ফাইনাল ডিসিশন জানাবো। কতগুলো পদ্ধতি হিসেবে সবসময় হাজির হয়, তো এগুলো আছে। এর বাইরে ওনাকে যেভাবে দেখেছি, নিজে খুব কর্মঠ ছিলেন এবং সবচাইতে ইভেন অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার পরেও ওনাকে যেভাবে দেখেছি আমরা, সেটা হচ্ছে খুব তড়িৎ গতিতে আসলে সিদ্ধান্ত নিতে পারতেন। সিদ্ধান্ত গ্রহণ করার যে ক্ষমতা ওনার মধ্যে ছিল, সেটা অনেক ক্ষেত্রে বলবো রাজনীতিবিদদের যে ক্ষমতাটা থাকে অনেকটা সেরকম, যদিও উনি কোনো রকমের রাজনীতির সাথে কখনোই সে অর্থে যুক্ত ছিলেন না, কিন্তু ওনার এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাগুলো দেখেছি যে খুবই অভিনব পদ্ধতিতে, এবং ওনার সেই কমান্ডিং ভয়েসটা ছিল যেটার মাধ্যমে উনি আসলে অনেক সমস্যাগুলোকে মোকাবেলা করতে পারতেন এবং যৌক্তিক একটা সমাধানের দিকে হয়তো যাওয়ার বিষয়টাও ওনার মধ্যে সবসময় আমরা দেখেছি। এগুলো খুবই শিক্ষণীয়, আইনজীবী হিসেবে যেমন, ব্যক্তি হিসেবেও তেমনি, এবং বিভিন্ন রাষ্ট্রীয় গুরুদায়িত্ব পালনের ক্ষেত্রে ওনার যে সফলতা, আমি মনে করি যে এটা দীর্ঘ সময় আমাদের দেশের মানুষকে অনুপ্রাণিত করবে। আমরা আইনঙ্গনে যারা আছি, আমরা আইনের ছাত্র যারা আছি, আমাদেরকে সবসময় উনি অনুপ্রাণিত করবেন, উনি আমাদের হৃদয়ের মধ্যেই থাকবেন।